আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে দোলেশ্বর আব্দুল মান্নান আদর্শ মহাবিদ্যালয়ের অর্থনীতি অনলাইন ক্লাসে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী, আলহামদুলিল্লাহ তোমরা নিশ্চয়ই ভালো রয়েছ, আমিও আলহামদুলিল্লাহ ভালো রয়েছি। তো এই করোনা পরিস্থিতির মধ্যে সরকারের নির্দেশনা মেনে আমরা অনলাইন ক্লাস শুরু করেছি। প্রিয় শিক্ষার্থী, তোমরা তোমাদের বন্ধুদের বলে দাও, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এবং পরিচিতদের বলে দাও যে একাদশ শ্রেণীতে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে অনলাইন ভিত্তিতে। আমাদের মহাবিদ্যালয়েও এ ভর্তি কার্যক্রমে টিচার এবং স্টাফরা নিয়োজিত রয়েছে তোমাদের ভর্তির ক্ষেত্রে সহযোগিতা করার জন্য। তাহলে প্রিয় শিক্ষার্থী, আজকে আমি তোমাদেরকে আলোচনা করব অর্থনীতির প্রথম পত্রের পঞ্চম অধ্যায়ের শ্রমবাজার থেকে আর্থিক মজুরি এবং প্রকৃত মজুরি কি, এবং প্রকৃত মজুরি কি কি বিষয়ের উপর নির্ভরশীল, এবং আর্থিক মজুরি এবং প্রকৃত মজুরির মধ্যে পার্থক্য আজকে আলোচনা করব। তাহলে প্রিয় শিক্ষার্থী, তোমরা তোমাদের সহপাঠীদের জানিয়ে দাও যে অর্থনীতি অনলাইন ক্লাস শুরু হয়েছে। তাহলে তোমাদেরকে আমি আমার মূল ক্লাসে নিয়ে যাচ্ছি। তাহলে প্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে অর্থনীতি অনলাইন ক্লাসে স্বাগতম। আজ আমি তোমাদেরকে অর্থনীতি প্রথম পত্রের একাদশ দ্বাদশ শ্রেণীর পঞ্চম অধ্যায়ের অর্থনীতি প্রথম পত্রের শ্রমবাজার এই অধ্যায় থেকে তোমাদেরকে আজকে আমি অনলাইন ক্লাসে এসেছি। প্রিয় শিক্ষার্থী, তাহলে তোমরা তাহলে প্রিয় শিক্ষার্থী, হ্যাঁ, তাহলে আজকের আলোচনার বিষয় অর্থনীতি প্রথম পত্র একাদশ দ্বাদশ শ্রেণী পঞ্চম অধ্যায়ের শ্রম বাজার থেকে অর্থনীতি প্রথম পত্র বিষয়টি আলোচনা করছি। প্রথমে আমরা দেখে আসব কি কি বিষয় আজকে আলোচনা হবে। প্রথমে তোমাদেরকে এই অধ্যায় সম্পর্কে জানানো হবে এবং কি কি বিষয় আমরা পড়ব। আর্থিক মজুরি, প্রকৃত মজুরি কি কি কি, এদের মধ্যে পার্থক্য কি, প্রকৃত মজুরি নির্ভরশীলতার বিষয়গুলো আলোচনা করব এবং প্রকৃত মজুরি এবং আর্থিক মজুরির মধ্যে যে পার্থক্য তা আলোচনা করব। এরপরে তোমাদেরকে প্রকৃত মজুরি অর্থাৎ মজুরি কি কি ভাবে পেয়ে থাকে বা মজুরি প্রদানের পদ্ধতি আলোচনা করব। এরপরে তোমাদেরকে আর্থিক মজুরি এবং প্রকৃত মজুরি উদাহরণ দিয়ে ব্যাখ্যা করব। তারপরে প্রকৃত মজুরি যে দুইটি, আর্থিক মজুরি কি, প্রকৃত মজুরি কি, তা ব্যাখ্যা করব। তারপরে একটি উদাহরণের সাহায্যে প্রকৃত মজুরি ব্যাখ্যা করব। তারপরে আর্থিক মজুরি এবং প্রকৃত মজুরির মধ্যে যে পার্থক্য তা ব্যাখ্যা করব। তারপরে তোমাদেরকে প্রকৃত মজুরি কি কি বিষয়ের উপর নির্ভরশীল তা ব্যাখ্যা করে আমরা আজকে বহু নির্বাচনী যে অভিক্ষা, সেই বহু নির্বাচনী অভিক্ষায় চলে যাব এবং কিছু বহু নির্বাচনী অভিক্ষায় তোমাদেরকে কিছু প্রশ্ন করব এবং তারপরে একটি বাড়ির কাজ দিব। তারপরে ধন্যবাদ জানিয়ে আজকের অর্থনীতি ক্লাস সম্পন্ন করব। তাহলে প্রিয় শিক্ষার্থী, তোমাদের বন্ধু বান্ধবদের জানিয়ে দাও যে অর্থনীতি ক্লাস শুরু হয়েছে। তাহলে আমরা চলে যাচ্ছি আমাদের ক্লাসে। নিশ্চয়ই উপস্থিত রয়েছ, অন্যদেরকে জানিয়ে দাও যে অর্থনীতি অনলাইন ক্লাস শুরু হয়েছে। তাহলে ঠিক আছে, তাহলে আমরা শুরু করি প্রিয় শিক্ষার্থী। হ্যাঁ, তো আজকের যে আলোচনার বিষয় অর্থনীতি প্রথম পত্রের পঞ্চম অধ্যায়ের শ্রমবাজার থেকে আজকের আলোচনার বিষয় আর্থিক মজুরি ও প্রকৃত মজুরি এবং প্রকৃত মজুরি কি কি বিষয়ের উপরে নির্ভরশীল।
তাহলে আজকে আমরা যা শিখবো, এক, মজুরি প্রদানের পদ্ধতি ব্যাখ্যা করতে পারবে, আর্থিক মজুরি ও প্রকৃত মজুরি ব্যাখ্যা করতে পারবে, আর্থিক মজুরি ও প্রকৃত মজুরির মধ্যে পার্থক্য ব্যাখ্যা করতে পারবে, এবং 4, প্রকৃত মজুরি কি কি বিষয়ের উপরে নির্ভরশীল তা ব্যাখ্যা করতে পারবে। তাহলে প্রিয় শিক্ষার্থী, দুটি উপায়ে মজুরি লাভ করে থাকে। একটি হচ্ছে মজুরি প্রদানের যে পদ্ধতি, দুইটি পদ্ধতিতে আমাদের বাংলাদেশে বা পৃথিবীতে মজুরি লাভ করে থাকে। এই দুটি পদ্ধতির একটি হচ্ছে সময় ভিত্তিক মজুরি, যা কোনো শ্রমিক কোনো শ্রম ঘন্টা, দিন, সপ্তাহ, মাস এভাবে কাজ করে যে পারিশ্রমিক পায় তা হচ্ছে সময় ভিত্তিক মজুরি। অর্থাৎ একটি নির্দিষ্ট সময় বা নির্দিষ্ট দিন বা নির্দিষ্ট সপ্তাহ কাজ করে যে মজুরি পেয়ে থাকে তা হচ্ছে সময় ভিত্তিক মজুরি। এবং কোনো নির্দিষ্ট পরিমাণ কাজ সম্পাদন করার জন্য চুক্তি অনুযায়ী যে মজুরি প্রদান করা হয় তা হচ্ছে কর্মভিত্তিক মজুরি। তাহলে দুইটি পদ্ধতিতে মজুরি প্রদান করা হয়, একটি হচ্ছে সময় ভিত্তিক মজুরি, আর একটি হচ্ছে চুক্তি ভিত্তিক মজুরি বা কর্মভিত্তিক মজুরি। তাহলে আমরা, প্রিয় শিক্ষার্থী, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে মানসিক শ্রম, অর্থাৎ একজন শিক্ষক শিক্ষার্থীদের শিক্ষাদান করছেন। এই যে মানসিক শ্রম প্লাস এই যে শারীরিক শ্রম, মানসিক শ্রম এবং শারীরিক শ্রমের বিনিময়ে শ্রমিক যে অর্থ পেয়ে থাকে আর্থিক আকারে, তাকে বলা হয় আর্থিক মজুরি। অর্থাৎ আর্থিক আকারে যে পারিশ্রমিক পায় তাই হচ্ছে আর্থিক মজুরি। তাহলে প্রিয় শিক্ষার্থী, আর্থিক মজুরি তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি, কোনো শ্রমিক বা কোনো সেবাদানকারী বা কোনো ব্যক্তি তার মানসিক এবং শারীরিক পরিশ্রমের বিনিময়ে আর্থিক আকারে যে অর্থ পেয়ে থাকে তাকে বলা হয় আর্থিক মজুরি। অপরপক্ষে আর্থিক মজুরি দ্বারা যে পরিমাণ দ্রব্য সামগ্রী এবং সেবা সামগ্রী ক্রয় করে এবং অন্যান্য সুযোগ সুবিধা প্রতিষ্ঠান থেকে, যেমন গাড়ি ভাড়া, বাড়ি ভাড়া, ভাতা, পোশাক, শিক্ষা ভাতা, চিকিৎসা ভাতা এবং আরো অন্যান্য যে সকল সুযোগ সুবিধা পেয়ে থাকে তার সমষ্টি হচ্ছে, যেমন এই যে গাড়ি ভাড়া, বাড়ি ভাড়া, তার সমষ্টি হচ্ছে প্রকৃত মজুরি। তাহলে প্রকৃত মজুরি বলতে বোঝায় আর্থিক মজুরি দ্বারা যে পরিমাণ দ্রব্য সামগ্রী এবং সেবা ক্রয় করে এবং প্রতিষ্ঠান থেকে আরো যে সকল সুযোগ সুবিধা পেয়ে থাকে তার সমষ্টি হচ্ছে প্রকৃত মজুরি। তাহলে নিশ্চয়ই আর্থিক মজুরি এবং প্রকৃত মজুরি বিষয়টি বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা জানবো যে আর্থিক মজুরি এবং প্রকৃত মজুরি কি। আর্থিক মজুরি এবং প্রকৃত মজুরি হচ্ছে যে মজুরি প্রদানের জন্য দুইটি মজুরি আছে, দুই ধরনের মজুরি আছে। একটি হচ্ছে আর্থিক মজুরি বা মানি ওয়েজ, যা পারিশ্রমিক আর্থিক আকারে গ্রহণ করা হয়। যেমন কোনো ব্যক্তি 50,000 টাকা আর্থিকভাবে মজুরি পেলে তার আর্থিক মজুরি হচ্ছে 50,000 টাকা। এবং প্রকৃত মজুরি হচ্ছে রিয়েল ওয়েজ, যা আর্থিক মজুরি দ্বারা ক্রয়কৃত দ্রব্য ও সেবা এবং আরো অন্যান্য সুযোগ সুবিধা যা সে প্রতিষ্ঠান থেকে পেয়ে থাকে তার সমষ্টি হচ্ছে প্রকৃত মজুরি। তাহলে মজুরি সাধারণত দুই প্রকার, একটি হচ্ছে আর্থিক মজুরি বা মানি ওয়েজ, আর একটি হচ্ছে প্রকৃত মজুরি বা রিয়েল ওয়েজ। উদাহরণের সাহায্যে বিষয়টি বোঝাবার চেষ্টা করব। আর্থিক মজুরি এবং প্রকৃত মজুরি। ধরা হলো মারুফ একটি বেসরকারি ফার্মে কাজ করেন। বর্তমানে তার মাসিক বেতন 80,000 টাকা। তিনি বাড়ি ভাড়া বাবদ 40,000 টাকা, চিকিৎসা ভাতা 5,000 টাকা পান। তিনি ফার্মের গাড়িতে যাতায়াত করেন। এই সময়ে দেশের দামি স্তর 100 টাকা। তাহলে মারুফের আর্থিক মজুরি কত এবং প্রকৃত মজুরি কত তা আমরা বের করব। প্রিয় শিক্ষার্থী, মারুফের আর্থিক মজুরি হচ্ছে এক্ষেত্রে 80,000 টাকা। কারণ আর্থিক মজুরি বলতে মাস শেষে আর্থিক আকারে যে অর্থ পাওয়া যায় তাই হচ্ছে আর্থিক মজুরি। এক্ষেত্রে মারুফের মাসিক বেতন হচ্ছে 80,000 টাকা, যা আর্থিক মজুরি। এই 80,000 টাকাই হচ্ছে আর্থিক মজুরি।
এখন মারুফের প্রকৃত মজুরি আমরা নির্ণয় করব। প্রকৃত মজুরি নির্ণয়ের যে সূত্র তা হচ্ছে আর্থিক মজুরি যোগ এবি। এবি হচ্ছে অন্যান্য সুযোগ সুবিধা ভাগ দামি স্তর। এখানে ডাব্লিউ হচ্ছে আর্থিক মজুরি, এবি হচ্ছে অন্যান্য সুযোগ সুবিধা এবং পি হচ্ছে দামি স্তর। তাহলে এবি হচ্ছে অন্যান্য সুযোগ সুবিধা যা আর্থিক আকারে পরিমাপ করা সম্ভব এবং পি হচ্ছে দামি স্তর। তাহলে আর্থিক মজুরি যোগ অন্যান্য সুযোগ সুবিধা যা আর্থিক ভাবে পরিমাপ করা সম্ভব তার সমষ্টিকে দামস্তর দ্বারা ভাগ করলে প্রকৃত মজুরি পাওয়া যায়। এখন আমরা এই প্রকৃত মজুরি নির্ণয় করব। তাহলে প্রকৃত মজুরি হচ্ছে এক্ষেত্রে মাসিক বেতন যোগ বাড়ি ভাড়া প্লাস চিকিৎসা ভাতা ভাগ দামি স্তর প্লাস ফার্মের গাড়িতে যাতায়াত। যেহেতু ফার্মের গাড়িতে যাতায়াত করে থাকে এবং এটা আর্থিক আকারে পরিমাপকৃত নয়, তাই এটি যোগ দিয়ে রাখতে হবে। তাহলে আমাদের যে আর্থিক প্রকৃত মজুরি বের হবে তা হচ্ছে মাসিক বেতন ৮০,০০০ টাকা মারুফের যোগ ৪০,০০০ টাকা হচ্ছে বাড়ি ভাড়া ভাতা, ৫,০০০ টাকা হচ্ছে চিকিৎসা ভাতা। এই তিনটি উপাদানের সমষ্টি যোগ করে আমরা কি করব, এটা সমষ্টিকে ১০০ যে দামি স্তর দ্বারা ভাগ করব এবং পরে যাতায়াত সুবিধা যোগ করে দেব। তাহলে মারুফের যে মজুরি তা হচ্ছে মোট যেটি এক আর্থিক আকারে যে অর্থ পেয়ে থাকে তা হচ্ছে ১,২৫,০০০ টাকা, তাকে ১০০ দ্বারা ভাগ করে প্লাস যাতায়াত সুবিধা, যেহেতু যাতায়াত সুবিধা আর্থিক আকারে প্রদানকৃত নয় তাই এটি যোগ দিতে হবে প্রকৃত মজুরি নির্ণয়ের ক্ষেত্রে। এক্ষেত্রে মারুফের প্রকৃত মজুরি হলো ১,২৫০ যোগ যাতায়াত সুবিধা। তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছ মারুফের প্রকৃত মজুরি হচ্ছে ১,২৫০ যোগ যাতায়াত সুবিধা। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা আর্থিক মজুরির সাথে প্রকৃত মজুরির একটি পার্থক্য করব। আর্থিক মজুরি কাকে বলে এবং প্রকৃত মজুরি কাকে বলে তার একটি পার্থক্য আমরা করব। আর্থিক মজুরি কি, প্রকৃত মজুরি কি তা আমরা এখন জানব। ১. শ্রমিক অর্থের হিসেবে যে মজুরি পায় তা হচ্ছে আর্থিক মজুরি। অনুরূপভাবে বা বিপরীতভাবে আর্থিক মজুরি দ্বারা ক্রয়কৃত দ্রব্য সেবা অন্যান্য সুযোগ সুবিধার সমষ্টি হচ্ছে প্রকৃত মজুরি। আর্থিক মজুরি দ্বারা অর্থ দ্বারা পরিমাপ করা যায় এবং প্রকৃত মজুরি দ্রব্য ও সেবার পরিমাণ দ্বারা পরিমাপ করা হয়। ৩. আর্থিক মজুরি দামি স্তরের উপর নির্ভর করে না, অর্থাৎ দামি স্তর বাড়লে কমলে আর্থিক মজুরির ক্ষেত্রে কোনো প্রভাব হয় না, কিন্তু প্রকৃত মজুরি দামি স্তর দ্বারা প্রভাবিত হয়। দামি স্তর বৃদ্ধি পেলে প্রকৃত মজুরি হ্রাস পায় এবং দামি স্তর কমে গেলে প্রকৃত মজুরি বাড়ে বা বৃদ্ধি পায়। আমরা ৪ নম্বর যে পার্থক্য তা হচ্ছে কাজের প্রতি আগ্রহ আর্থিক মজুরির উপর নির্ভর করে না, কিন্তু কাজের প্রতি আগ্রহ প্রকৃত মজুরির উপর বেশি নির্ভর করে। কাজের প্রতি আগ্রহ আর্থিক মজুরির উপর কম নির্ভর করে, কিন্তু কাজের প্রতি আগ্রহ প্রকৃত মজুরির উপর বেশি নির্ভর করে। তাহলে আর্থিক মজুরির উপর কাজের আগ্রহ কম নির্ভর করে এবং কাজের প্রতি আগ্রহ প্রকৃত মজুরির উপর বেশি নির্ভর করে। আমরা এখন ৫ নম্বর যে পার্থক্য সেই ৫ নম্বর পার্থক্য জানবো আর্থিক মজুরি প্রকৃত মজুরির মধ্যে। ৫ হচ্ছে যে পার্থক্য শ্রমিকের অর্থনৈতিক কল্যাণ ও জীবনযাত্রার মান আর্থিক মজুরির উপর নির্ভর করে না। কেন? কারণ দামি স্তরের উপর আর্থিক মজুরি নির্ভর করে না বিধায় শ্রমিকের অর্থনৈতিক কল্যাণ ও জীবনযাত্রার মান আর্থিক মজুরি দ্বারা প্রভাবিত হয় না, অর্থাৎ আর্থিক মজুরির উপর নির্ভর করে না। কিন্তু শ্রমিকের অর্থনৈতিক কল্যাণ ও জীবনযাত্রার মান প্রকৃত মজুরির উপর নির্ভর করে। কারণ হচ্ছে অর্থনৈতিক কল্যাণ ও জীবনযাত্রার মান প্রকৃত মজুরির উপর নির্ভর করে, অর্থাৎ শ্রমিক ভালো না মন্দ, ভালো রয়েছে না মন্দ রয়েছে তা নির্ভর করে প্রকৃত মজুরির উপর। সম্মানজনক কাজে আর্থিক মজুরি কম এবং ঝুঁকিপূর্ণ কাজে আর্থিক মজুরি বেশি হয়ে থাকে। পক্ষান্তরে সম্মানজনক কাজে প্রকৃত মজুরি বেশি, ঝুঁকিপূর্ণ কাজে প্রকৃত মজুরি কম হয়ে থাকে, কারণ সম্মানজনক কাজে প্রকৃত মজুরি বেশি হয়
এবং ঝুঁকিপূর্ণ যে সমস্ত কাজ যা করতে গেলে অনেক ঝুঁকি রয়েছে, মৃত্যু ঝুঁকি রয়েছে, অথবা আগুনে পুড়ে যাওয়ার ঝুঁকি রয়েছে, স্বাস্থ্যগত বিভিন্ন রকমের ঝুঁকি রয়েছে, সেই সমস্ত কাজে প্রকৃত মজুরি কম। আর যে সমস্ত কাজে সম্মানজনক তা প্রকৃত মজুরি বেশি, যেমন উকিল, ডাক্তার, শিক্ষক ইত্যাদিদের প্রকৃত মজুরি বেশি হয়ে থাকে। এবং যে সমস্ত কাজ সাধারণত একটু কম সম্মানজনক, অর্থাৎ সামাজিকভাবে কম সম্মানজনক, আমরা নৈতিকভাবে সকল কর্মকেই সম্মান প্রদর্শন করব, কিন্তু সামাজিকভাবে সাধারণত যে সমস্ত কাজকে একটু কম সম্মানজনক মনে করা হয়, যেমন ধরো যে জুতা সেলাই, তারপরে দিনমজুর ইত্যাদিকে সামাজিকভাবে একটু কম সম্মানজনক হিসেবে গণ্য করা হয়। তাই আর্থিক মজুরি, সম্মানজনক কাজে আর্থিক মজুরি কম, কিন্তু ঝুঁকিপূর্ণ কাজে আর্থিক মজুরি বেশি হয়ে থাকে। অপরপক্ষে সম্মানজনক কাজে প্রকৃত মজুরি বেশি হয়ে থাকে এবং ঝুঁকিপূর্ণ কাজে প্রকৃত মজুরি কম হয়ে থাকে। 7 নম্বর যে পার্থক্য তা হচ্ছে ডাব্লিউ দ্বারা আর্থিক মজুরি প্রকাশ করা হয়। ডাব্লিউ হচ্ছে ওয়েজের অধ্যক্ষর, তাই ওয়েজ অর্থ হচ্ছে মজুরি, তাই ডাব্লিউ দ্বারা আর্থিক মজুরি প্রকাশ করা হয়। অপরপক্ষে ডাব্লিউ প্লাস এবি, ডাব্লিউ হচ্ছে ওয়েজ প্লাস এবি, এবি হচ্ছে অন্যান্য সুযোগ সুবিধা যা প্রতিষ্ঠান কর্তৃক সে পেয়ে থাকে, তাকে দাম স্তর দ্বারা পি দ্বারা ভাগ করে প্রকৃত মজুরি পাওয়া যায়। তাহলে 8 যে পার্থক্য, আর্থিক মজুরি হিসেব করা সহজ। কেন? আর্থিক মজুরি আর্থিক আকারে প্রকাশ করা হয়, কাজেই কারো বেতন যদি 50,000 টাকা হয় এবং আরো একজনের বেতন যদি 80,000 টাকা হয়, তাহলে আর্থিকভাবে যে 80,000 টাকা বেতন পায় তার আর্থিক মজুরি বেশি, তা সহজেই পরিমাপ করা যায়। কিন্তু প্রকৃত মজুরি যেহেতু দামি স্তর দ্বারা ভাগ করা হয় এবং আরো অন্যান্য সুযোগ সুবিধা প্রকৃত মজুরি অন্তর্ভুক্ত, কাজেই প্রকৃত মজুরি হিসেব করা কঠিন। প্রিয় শিক্ষার্থী, তাহলে প্রকৃত মজুরি হিসেব করা কঠিন, কারণ প্রকৃত মজুরি হিসেবের সময় যে সমস্ত আর্থিক বিষয় নয়, যেমন বিনামূল্যে বাড়ি ভাড়া, বিনামূল্যে পোশাক, বিনামূল্যে বিভিন্ন টিফিন খাওয়ার ব্যবস্থা, বিনামূল্যে চিকিৎসা ব্যবস্থা ইত্যাদি যদি আর্থিক আকারে দেওয়া না হয়, এবং বাড়ির ব্যবস্থা যেই বাড়িটি অত্যন্ত সুন্দর পরিবেশে খুব ভালো ভাবে তৈরি হয়েছে এবং বাংলো আকারের অনেক জায়গা নিয়ে, সেই বাড়ি ভাড়া আর্থিকভাবে বের করা কঠিন। এবং বাড়ির চারিদিকে বিভিন্ন রকমের সুন্দর প্রাকৃতিক পরিবেশ এবং বিভিন্ন সুযোগ সুবিধা, সামনে অনেক জায়গা, মাঠ, খেলার মাঠ, পিছনে অনেক বড় প্রশস্ত এলাকা, এই ধরনের একটি বাড়ির আর্থিক মজুরি বা আর্থিক পরিমাপ করা কষ্টসাধ্য এবং জটিল। তাই প্রকৃত মজুরি হিসেব করা তুলনামূলকভাবে কঠিন। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা 9 নম্বর পার্থক্য জানবো। আর্থিক মজুরির আওতা সীমাবদ্ধ, অর্থাৎ আর্থিক মজুরির পরিধি বা আওতা সীমাবদ্ধ, কিন্তু প্রকৃত মজুরির আওতা অপেক্ষাকৃত বিস্তৃত। কারণ আর্থিক মজুরি শুধুমাত্র আর্থিক বেতনকেই বোঝায়, কিন্তু প্রকৃত মজুরি বলতে শুধু বেতন নয়, বেতনের সাথে আরো অন্যান্য সকল সুযোগ সুবিধাকে বোঝায়, যেমন বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, শিক্ষা ভাতা, যাতায়াত ভাতা, উৎসব ভাতা ইত্যাদি বিভিন্ন রকমের ভাতা রয়েছে। তাই প্রকৃত মজুরির আওতা অপেক্ষাকৃত কঠিন বা বিস্তৃত। মজুরি নীতি নির্ধারণে আর্থিক মজুরি গুরুত্ব কম। একটি জাতীয় পর্যায়ে যে মজুরি নীতি নির্ধারণ করা হয়, সেক্ষেত্রে আর্থিক মজুরির গুরুত্ব কম হয়ে থাকে। অপরপক্ষে মজুরি নীতি নির্ধারণে প্রকৃত মজুরির গুরুত্ব বেশি। কোনো রাষ্ট্রে মজুরি নীতি প্রণয়ন করার সময় প্রকৃত মজুরিকেই বেশি হিসেব করা হয় এবং গুরুত্ব দেওয়া হয়। 11 কেইন্সের মতে, অর্থনীতিবিদ জন মেনান্ট কেইন্স নামে একজন বিখ্যাত অর্থনীতিবিদ রয়েছেন। উনি বলেছেন, শ্রমের চাহিদা নির্ভর করে প্রকৃত মজুরির উপর এবং শ্রমের যোগান আর্থিক মজুরির উপর নির্ভর করে।
অর্থাৎ শ্রমের চাহিদা নির্ভর করে প্রকৃত মজুরির উপর, অর্থাৎ এবং শ্রমের যোগান নির্ভর করে আর্থিক মজুরির উপর। ক্লাসিক্যাল অর্থনীতি প্রকৃত মজুরকে সমর্থন করে। ক্লাসিক্যাল অর্থনীতি প্রকৃত মজুরকে সমর্থন করে। 12 নম্বর যে পার্থক্য, আর্থিক মজুরির অর্থনৈতিক তাৎপর্য কম, অপরপক্ষে প্রকৃত মজুরির অর্থনৈতিক তাৎপর্য বেশি। অর্থনৈতিকভাবে প্রকৃত মজুরিকেই বেশি গুরুত্ব দেওয়া হয়। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা আর্থিক মজুরি এবং প্রকৃত মজুরির মধ্যে যে পার্থক্যগুলো দেখলাম তা মূলত এই। এখন আমরা প্রকৃত মজুরি নির্ধারণের বিষয়সমূহ আলোচনা করব। শ্রমিকের প্রকৃত অর্থনৈতিক অবস্থা প্রকৃত মজুরির উপর নির্ভর করে। যে যে বিষয়ের উপর নির্ভর করে তা নিম্নে আমরা আলোচনা করছি। 1, দাম স্তরের উপর প্রকৃত মজুরি নির্ভরশীল। দাম স্তর বাড়লে প্রকৃত মজুরি কমে, দাম স্তর কমলে প্রকৃত মজুরি বাড়ে। কারণ দাম স্তর কমলে একই পরিমাণ অর্থ দ্বারা পূর্বের তুলনায় অধিক পরিমাণে দ্রব্য এবং সেবা ক্রয় করা সম্ভব হয়। তাই দাম স্তর কমলে প্রকৃত মজুরি বৃদ্ধি পায় এবং দাম স্তর বৃদ্ধি পেলে প্রকৃত মজুরি হ্রাস পায়। কারণ দাম স্তর বৃদ্ধি পেলে সে পূর্বের তুলনায় কম দ্রব্য এবং সেবা ক্রয় করতে সক্ষম হয়। তাই দাম স্তর বৃদ্ধিতে প্রকৃত মজুরি হ্রাস পায়, দাম স্তর কমলে প্রকৃত মজুরি বৃদ্ধি পায়। 2 নম্বর যে বিষয়টি তা হচ্ছে অন্যান্য সুযোগ সুবিধা। অন্যান্য সুযোগ সুবিধার উপর প্রকৃত মজুরি নির্ভরশীল। যেমন বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা, পোশাক ভাতা, টিফিন ভাতা, শিক্ষা ভাতা, উৎসব ভাতা, আরো অন্যান্য যে সকল সুযোগ সুবিধা যে প্রতিষ্ঠান থেকে পেয়ে থাকে, এই বিষয়ের উপর অর্থাৎ অন্যান্য সুযোগ সুবিধার উপর প্রকৃত মজুরি নির্ভরশীল। সুযোগ সুবিধা প্রতিষ্ঠান থেকে যত বেশি, তার প্রকৃত মজুরি তত বেশি হয়ে থাকে। 3 নম্বর যে বিষয়টা, কাজের প্রকৃতি। কাজের প্রকৃতির উপর প্রকৃত মজুরি নির্ভরশীল। কাজ যদি সহজ হয়, ঝুঁকি কম হয় এবং আরামদায়ক হয়, সে ধরনের কাজের প্রকৃত মজুরি বেশি হয়ে থাকে। যেমন শিক্ষক, ডাক্তার ইত্যাদি লোকদের কাজের প্রকৃতি খুব ভালো হয় এবং তাদের প্রকৃত মজুরি বেশি হয়। কাজের স্থায়িত্ব, যে কাজের স্থায়িত্ব বেশি সে কাজের প্রকৃত মজুরি কম। যে কাজের স্থায়িত্ব কম, না প্রিয় শিক্ষার্থী, যে কাজের স্থায়িত্ব বেশি সে কাজের প্রকৃত মজুরি বেশি। যেমন কোনো কাজ রয়েছে যা স্থায়ী শ্রমিক এবং অস্থায়ী শ্রমিক। স্থায়ী শ্রমিকদের প্রকৃত মজুরি অস্থায়ী শ্রমিকদের প্রকৃত মজুরি থেকে বেশি হয়ে থাকে। কারণ স্থায়ী শ্রমিকের চাকরিতে প্রবেশ করলে সে চাকরি সে অবসর গ্রহণ না করা পর্যন্ত কোনো ধরনের দুর্ঘটনা ব্যতিরেকে তার চাকরির স্থায়িত্ব রয়েছে। অর্থাৎ মাস শেষে সে নির্দিষ্ট বেতন পাবে বা সম্মানী পাবে। কিন্তু অস্থায়ী শ্রমিক কাজ যখন প্রয়োজন হয় তখন কাজ থাকে এবং যখন কাজ শেষ হয়ে যায়, তার কর্ম শেষ হয়ে যায়, তার স্থায়িত্ব শেষ হয়ে যায়। তাই স্থায়ী শ্রমিকদের প্রকৃত মজুরি অস্থায়ী শ্রমিকদের প্রকৃত মজুরির তুলনায় বেশি হয়ে থাকে। তাই কাজের স্থায়িত্ব একটি গুরুত্বপূর্ণ বিষয় প্রকৃত মজুরি নির্ধারণে। 5 যে বিষয় তা হচ্ছে কাজের সময়সীমা। যে কাজ অল্প সময় কাজ করে একই সমান মজুরি পাওয়া যায় সে কাজের প্রকৃত মজুরি বেশি হয়। কিন্তু যে কাজের সময়সীমা অনেক বেশি এবং অধিক সময় পর্যন্ত, অধিক ঘন্টা পর্যন্ত কাজ করতে হয়, তাদের প্রকৃত মজুরি কম হয়ে থাকে। যেমন আন্তর্জাতিক শ্রম আইন অনুযায়ী 8 ঘন্টা কাজের সময়। এই 8 ঘন্টা সময় শ্রমিক কাজ করতে সক্ষম। কিন্তু 8 ঘন্টার বেশি যদি কোনো শ্রমিককে 10 ঘন্টা বা 15 ঘন্টা কাজ করতে বাধ্য করা হয়, সেক্ষেত্রে 15 ঘন্টা যে শ্রমিক কাজ করে তার প্রকৃত মজুরি কম। তাহলে কাজের সময়সীমা বেশি হলে প্রকৃত মজুরি কম, কাজের সময়সীমা কম হলে প্রকৃত মজুরি বেশি হয়ে থাকে। তাই কাজের ক্ষেত্রে ছুটি, অবসর এবং বিনোদনের ব্যবস্থা এবং বিভিন্ন রকমের সময় যদি সে পায় তাহলে তার প্রকৃত মজুরি বেশি হয়ে থাকে। 6, অতিরিক্ত আয়ের সুযোগ। কোন কোন পেশা রয়েছে যা অতিরিক্ত আয়ের সুযোগ রয়েছে, যেমন শিক্ষক। শিক্ষকরা তাদের ক্লাসে ভালোভাবে শিক্ষার্থীদের পড়ানোর পর যে পরীক্ষা সংঘটিত হয় বা
জাতীয় পর্যায়ে যে পরীক্ষা হয় সেই পরীক্ষার খাতা বা অভ্যন্তরীণ পরীক্ষার খাতা দেখে সে অতিরিক্ত আয়ের সুযোগ প্রাপ্ত হয়। অনুরূপভাবে ডাক্তার সে তার কর্মস্থলে কাজ করার পর আলাদাভাবে চেম্বারে যদি রোগী দেখে অতিরিক্ত আয়ের সুযোগ সৃষ্টি করতে পারে, সেক্ষেত্রে প্রকৃত মজুরি বেশি হয়ে থাকে। তাই অতিরিক্ত আয়ের সুযোগ যা বৈধ উপায়ে অতিরিক্ত আয়ের সুযোগ যে ক্ষেত্রে বেশি হয় সেক্ষেত্রে প্রকৃত মজুরি বেশি হয়, এবং যে কাজের ক্ষেত্রে বা চাকরির ক্ষেত্রে বা কর্মের অতিরিক্ত আয়ের সুযোগ কম সেখানে প্রকৃত মজুরিও কম হয়ে থাকে। ৭ পেশাগত খরচ। যে পেশায় পেশাগত খরচ অনেক বেশি সেক্ষেত্রে প্রকৃত মজুরি কম হয়ে থাকে। যেমন ডাক্তার হতে হলে অনেক খরচ হয়, অনেক দামি বই ক্রয় করতে হয় এবং বিভিন্ন ইনস্ট্রুমেন্ট ক্রয় করতে হয় এবং পেশাগতভাবে কম্পাউন্ডার রাখতে হয়, চেম্বার খোলার জন্য সেখানে অ্যাসিস্ট্যান্ট রাখতে হয় কম্পাউন্ডার, তারপরে বিভিন্ন রকমের পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য বিভিন্ন লোক নিয়োগ করতে হয় ইত্যাদি। তাই পেশাগত খরচ বেশি বিধায় যে পেশায় পেশাগত খরচ বেশি সেখানে প্রকৃত মজুরি কম, যে পেশায় পেশাগত খরচ কম সেখানে প্রকৃত মজুরি বেশি হয়ে থাকে। ৮ শিক্ষাগত ব্যয়। যে কর্মে যে পেশায় নিয়োজিত হওয়ার জন্য শিক্ষাগত ব্যয় বেশি হয় সেখানে প্রকৃত মজুরি কম হয়ে থাকে, আর যে ক্ষেত্রে শিক্ষাগত ব্যয় কম হয় সেখানে প্রকৃত মজুরি বেশি হয়ে থাকে। আমরা এখন প্রকৃত মজুরি নির্ধারণের অন্যান্য বিষয়গুলো জানবো। ৯ উন্নতির সম্ভাবনা। কোনো কর্মে যদি উন্নতির সম্ভাবনা থাকে বা প্রমোশনের সম্ভাবনা থাকে সেক্ষেত্রে প্রকৃত মজুরি বেশি হয়ে থাকে, এবং যে পেশায় বা যে কর্মে উন্নতির সম্ভাবনা নেই, কম সম্ভাবনা, সেক্ষেত্রে প্রকৃত মজুরি কম হয়ে থাকে। যেমন কেরানি, সারা জীবন তাকে কেরানি পোস্টেই থাকতে হয়, প্রমোশনের সম্ভাবনা কম হয়ে থাকে। কিন্তু যে পেশায় যেমন বিসিএস দিয়ে বিসিএস এ উত্তীর্ণ হয়ে কর্মে নিয়োজিত হলে প্রথমে যে পদে সে চাকরিরত হয় সেখান থেকে তার পরীক্ষার মাধ্যমে যোগ্যতা, মেধা এবং অভ্যন্তরীণ পরীক্ষার মাধ্যমে ভালো করলে উন্নতির সম্ভাবনা হয়, অর্থাৎ প্রমোশন পেয়ে থাকে। তাই যে চাকরির ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে বা প্রমোশন রয়েছে সেক্ষেত্রে প্রকৃত মজুরি বেশি হয়ে থাকে। ১০ কর্মস্থলে পরিবেশ। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কর্মস্থলের পরিবেশ যেখানে সুন্দর, মনোরম এবং কোলাহল মুক্ত প্রাকৃতিক সুন্দর পরিবেশ বজায় থাকে, সে কর্মস্থলের পরিবেশ অবশ্যই সুন্দর হয়, সেক্ষেত্রে প্রকৃত মজুরি বেশি হয়। কিন্তু কর্মস্থলের পরিবেশ যদি অন্ধকার, কোলাহলযুক্ত, হ্যাঁ, বিভিন্ন রকমের পরিবেশ দূষণ থাকে সেক্ষেত্রে প্রকৃত মজুরি কম হয়ে থাকে। 11 যে বিষয়টি তা হচ্ছে সামাজিক নিরাপত্তা। যে পেশায় সামাজিক নিরাপত্তা রয়েছে সেক্ষেত্রে প্রকৃত মজুরি বেশি হয়। যেমন সামাজিক নিরাপত্তা বলতে বিভিন্ন সরকারি চাকরির ক্ষেত্রে সামাজিক নিরাপত্তা রয়েছে, অর্থাৎ কোনো দুর্ঘটনা ঘটলে সেক্ষেত্রে ক্ষতিপূরণের ব্যবস্থা এবং বিভিন্ন ধরনের পেনশন ব্যবস্থা থাকে, সেক্ষেত্রে প্রকৃত মজুরি বেশি হয়ে থাকে। যে পেশায় পরোক্ষ কর প্রদান করতে হয় সেখানে প্রকৃত মজুরি কম হয়, যেখানে পরোক্ষ কর থাকে না সেখানে প্রকৃত মজুরি বেশি হয়। সামাজিক মর্যাদা। যে পেশায় সামাজিক মর্যাদা বেশি, যেমন শিক্ষক, ডাক্তার এবং ইঞ্জিনিয়ার, তাদের সামাজিকভাবে তাদের মর্যাদা বেশি, তাই প্রকৃত মজুরি বেশি হয়ে থাকে। আর্থিক মজুরি পরিমাণ। আর্থিক মজুরির উপরেও প্রকৃত মজুরি নির্ভরশীল, কারণ আর্থিক মজুরি বেশি হলে সে অর্থ দ্বারা সে অধিক পরিমাণে দ্রব্য এবং সেবা ক্রয় করতে সক্ষম হয়, ফলে তার প্রকৃত মজুরি বেশি হয়ে থাকে। তাই আর্থিক মজুরি বেশি হলে সাধারণত দামি স্তর অপরিবর্তিত থাকলে প্রকৃত মজুরি বেশি হয়। আর্থিক মজুরি কম হলে তা দ্বারা কম পরিমাণ দ্রব্য সেবা ক্রয় করতে সক্ষম হয় বলে প্রকৃত মজুরি কম হয়। নিয়োগের প্রকৃতি। যে নিয়োগ স্থায়ী, অর্থাৎ যে নিয়োগের প্রকৃতি বা তার প্রকৃত মজুরি বেশি হয়ে থাকে, এবং যে নিয়োগ
টেম্পোরারি বা অস্থায়ী অস্থায়ী নিয়োগ হচ্ছে ক্ষেত্রে প্রকৃত মজুরি কম হয়ে থাকে, এবং যে নিয়োগের ক্ষেত্রে দায়িত্বপূর্ণ কাজ প্রদান করা হয় এবং সে কাজে প্রকৃত মজুরি বেশি হয়, আর যে ক্ষেত্রে দায়িত্ব কম এবং সেক্ষেত্রে প্রকৃত মজুরি কম হয়ে থাকে। অবসরকালীন সুবিধা, অর্থাৎ যে পেশায় বা যে মজুরির ক্ষেত্রে অবসরকালীন সুবিধা রয়েছে, যে চাকরির ক্ষেত্রে অবসরকালীন সুবিধা রয়েছে, সেক্ষেত্রে প্রকৃত মজুরি বেশি হয়ে থাকে। তাই সরকারি চাকরিতে প্রকৃত মজুরি বেশি হয়ে থাকে, কারণ সরকারি চাকরির ক্ষেত্রে অবসরকালীন সুবিধা রয়েছে, তাই সরকারি চাকরির ক্ষেত্রে প্রকৃত মজুরি বেশি, এবং বেসরকারি চাকরির ক্ষেত্রে পেনশনের সুবিধা নেই, তাই প্রকৃত মজুরি কম হয়ে থাকে। শিক্ষা ও প্রশিক্ষণ, যে কর্মে শিক্ষা ও প্রশিক্ষণের ব্যবস্থা ভালো রয়েছে সেক্ষেত্রে প্রকৃত মজুরি ভালো হয়, কারণ প্রকৃত মজুরি বেশি হয়, কারণ শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে তার স্কিল ডেভেলপমেন্ট করতে সক্ষম হয়, ফলে সে প্রমোশনের সম্ভাবনা থাকে এবং তার কাজের গুণাগুণ বৃদ্ধি করতে সক্ষম হয়। তাই শিক্ষা ও প্রশিক্ষণ যে পেশায় রয়েছে সেক্ষেত্রে প্রকৃত মজুরি বেশি হয়ে থাকে। তাহলে প্রিয় শিক্ষার্থী, উপরের আলোচনা থেকে বলা যায় যে প্রকৃত মজুরি বহু বিষয়ের উপর নির্ভর করে। সুতরাং আর্থিক মজুরি ছাড়াও অর্থের ক্রয় ক্ষমতা, কাজের প্রকৃতি, কাজের স্থায়িত্ব, পেশাগত ব্যয়, ভবিষ্যতে উন্নতির সম্ভাবনা, সামাজিক মর্যাদা, ঝুঁকি, আনুষঙ্গিক সুযোগ সুবিধা প্রভৃতির উপর নির্ভর করে। তাই অর্থনীতির জনক অ্যাডাম স্মিথ বলেন, শ্রমিক ধনী না গরিব বা ধনী না দরিদ্র, উপযুক্ত না অনুপযুক্ত মজুরি পায় তা নির্ভর করে প্রকৃত মজুরির উপর, আর্থিক মজুরির উপর নয়। তাহলে আমরা এখন কিছু বহু নির্বাচনী অভিক্ষা দেখব। তোমাদের আশা করি বুঝতে পেরেছো যা পড়ানো হয়েছে। তাহলে প্রশ্নগুলির উত্তর দেওয়ার চেষ্টা করো। নিচের উদ্দীপকটি পড়ো এবং 1 ও 2 নং প্রশ্নের উত্তর দাও। আরিফ সাহেব একজন সরকারি কর্মকর্তা, তার মাসিক বেতন 50,000 টাকা। এছাড়া তিনি প্রতি মাসে চিকিৎসা ভাতা 3,000 টাকা, শিক্ষা সহায়ক ভাতা 2,000 টাকা ও বাড়ি ভাড়া ভাতা 20,000 টাকা পান। আগামী বছর তার বেতন বৃদ্ধি পাবে, এতে তিনি অত্যন্ত খুশি। 1. আরিফ সাহেবের আর্থিক মজুরি কত টাকা? ক 75,000, খ 70,000, গ 50,000, ঘ 55,000। সঠিক উত্তর কোনটি? 2. আরিফ সাহেবের আগামী বছর প্রকৃত মজুরি বৃদ্ধি পাবে যদি 1. দামি স্তর অপরিবর্তিত থাকে, 2. আর্থিক মজুরি ও দামি স্তর সমহারে বাড়ে, 3. আর্থিক মজুরি চেয়ে দামি স্তর কম হারে বাড়ে। সঠিক উত্তর কোনটি? 1 ও 2, ক খ 1 ও 3, গ 2 ও 3, ঘ 1, 2, 3। তাহলে 1 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে গ 50,000 টাকা। আর্থিক মজুরি এক্ষেত্রে মাসিক বেতন 50,000, তাই আরিফ সাহেবের আর্থিক মজুরি হচ্ছে 50,000। এবং 2 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে 1 ও 3, দামি স্তর অপরিবর্তিত থাকে এবং আর্থিক মজুরির চেয়ে দামি স্তর কম হারে বাড়ে, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে 1 ও 3, অর্থাৎ খ। 3 নম্বর প্রশ্নে আমরা যাব। 3. প্রকৃত মজুরি পরিমাপের সূত্র কোনটি? ক W মাইনাস পি, W প্লাস পি, খ W ভাগ পি ভাগ W এবং ঘ W ভাগ পি। সঠিক উত্তর হচ্ছে ঘ W ভাগ পি, অর্থাৎ আর্থিক মজুরিকে দামি স্তর দ্বারা ভাগ করলে প্রকৃত মজুরি পাওয়া যায়। 4 নম্বর প্রশ্ন, যে শ্রম বস্তুগত ও অবস্তুগত যে কোনো দ্রব্য বা সেবা উৎপাদন করে তাকে কি বলে? তাকে ক অনিপুণ শ্রম, খ শ্রমের দক্ষতা, গ উৎপাদনশীল শ্রম, ঘ অনুৎপাদনশীল শ্রম। সঠিক উত্তর হচ্ছে গ উৎপাদনশীল শ্রম। 5 নম্বর প্রশ্ন, কোনটি শ্রমের দক্ষতার নির্ধারক নয়? ক কাজ করার ক্ষমতা, খ কাজ করার ইচ্ছা, গ সংগঠন নৈপুণ্য, ঘ মালিকের আর্থিক অবস্থা। সঠিক উত্তর হচ্ছে মালিকের আর্থিক অবস্থা। তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছো। তাহলে প্রিয় শিক্ষার্থী, একটি বাড়ি কাজ দিয়ে দেওয়া হচ্ছে, তোমরা খাতা কলম নিয়ে লিখে নাও। আসলাম একটি সরকারি কলেজে অধ্যাপনা করেন, বর্তমানে তার মাসিক বেতন 80,000 টাকা। তিনি বাড়ি ভাড়া বাবদ
40,000 টাকা চিকিৎসা ভাতা, 5,000 টাকা পান। তিনি কলেজের গাড়িতে যাতায়াত করেন। এই সময় দেশের দামি স্তর 100 টাকা। আগামী বছর আসলামের কাজের গুণ বিবেচনা করে কর্তৃপক্ষ উচ্চতর শিক্ষা ও প্রশিক্ষণের জন্য বিদেশে প্রেরণের সিদ্ধান্ত গ্রহণ করেছে। প্রশ্ন: ক, মজুরি কি? খ, সময় ভিত্তিক মজুরি ও কর্মভিত্তিক মজুরির মধ্যে পার্থক্য কি ব্যাখ্যা করো। গ, উদ্দীপকের তথ্য থেকে বর্তমানে জনাব আসলামের প্রকৃত মজুরি নির্ণয় করো। এবং ঘ, আসলামের কলেজের কর্তৃপক্ষের গৃহীত পদক্ষেপের ফলে তার শ্রমের দক্ষতা কিভাবে প্রভাবিত হবে বলে তুমি মনে করো। বিশ্লেষণ করো। উদ্দীপক আকারে এই প্রশ্নটি দেওয়া হয়েছে। এই প্রশ্নের উত্তরগুলো তোমরা বাড়ির কাজ, অর্থাৎ বাড়িতে তোমরা এই প্রশ্নগুলোর উত্তর তৈরি করবে। তাহলে প্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয় বুঝতে পেরেছ। তাহলে তোমরা মনোযোগ দিয়ে অর্থনীতি অনলাইন ক্লাসটি শোনার কারণে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে প্রিয় শিক্ষার্থী, তাহলে তোমরা নিশ্চয়ই ভালো রয়েছ এবং তোমাদেরকে শুভেচ্ছা জানাই। এবং আগামীতে যে একাদশ শ্রেণীতে যে ভর্তি কার্যক্রম চলছে কলেজে, সেটা তোমরা তোমাদের পরিচিত ভাই, বন্ধু, আত্মীয় স্বজন সবাইকে জানিয়ে দাও। এবং সবাই ভালো থেকো, সুস্থ থাকো। করোনা পরিস্থিতিতে সরকারি বিধি মেনে তোমরা চলবে এবং স্বাস্থ্যের প্রতি যত্ন নিবে এবং লেখাপড়াও তোমরা অব্যাহত রাখবে। সকলকে আবারও আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে অর্থনীতি অনলাইন ক্লাস এখানেই সমাপ্ত হলো। আল্লাহ হাফেজ।